বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 উন্নত জীবনধারার পার্ট নাম্বার 1.1.1 শর্করা ও কার্বোহাইড্রেট নিয়ে আসলে আমরা আলোচনা করব। পার্ট নাম্বার কি? 1.1.1 শর্করা ও কার্বোহাইড্রেট। এটা হচ্ছে আসলে শর্করা ও কার্বোহাইড্রেট হচ্ছে খাদ্যের একটা পুষ্টি উপাদান। তা আমরা শর্করা ও কার্বোহাইড্রেট এই অনুচ্ছেদটি আসলে বা এই পড়াটি আসলে পড়ার মাধ্যমে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। তো শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। শর্করা কি? মানুষের প্রধান খাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হতে পারে যে শর্করা কি। শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয় বা গঠিত হয়। তাহলে শর্করা কি নিয়ে গঠিত হয়? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। শর্করা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদ যুক্ত। শর্করা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদ যুক্ত। শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপ শক্তি উৎপাদন করে। তাহলে শর্করা কি? শর্করার কাজ হচ্ছে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করা এবং তাপ উৎপাদন করা। বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে, এদের উৎস ভিন্ন। যেমন উদ্ভিদ উৎস, শ্বেতসার বা স্টার্চ। ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্যদানা স্টার্চের প্রধান উৎস। তাহলে শ্বেতসার বা স্টার্চের প্রধান উৎস কি? ধান, গম এবং ভুট্টা। এছাড়াও আলু, রাঙা আলু বা কচুতেও শ্বেত শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়। গ্লুকোজ, এটি চিনির তুলনায় কম মিষ্টি। গ্লুকোজ কি? চিনির তুলনায় কম মিষ্টি। এই শর্করাটি আঙ্গুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে পাওয়া যায়। তাহলে গ্লুকোজ আসলে কোন কোন ফলে পাওয়া যায়? আঙ্গুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে আসলে গ্লুকোজ পাওয়া যায়। ফ্রুক্টোজ আম, পেঁপে, কলা, কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রুক্টোজ থাকে। একে ফল শর্করা বা ফ্রুট সুগারও বলা হয়। সুক্রোজ আখের রস, চিনি, গুড়, মিশ্রি এর উৎস। তাহলে সুক্রোজের উৎস কোনগুলো? আখের রস, চিনি, গুড়, মিশ্রি এগুলো হচ্ছে সুক্রোজের উৎস। সেলুলোজ বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে। তাহলে সেলুলোজের উৎস কোনগুলো? বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের শাকসবজি সেলুলোজের উৎস। প্রাণীজ উৎস। এবার আমরা দেখব কার্বোহাইড্রেট বা শর্করার প্রাণীজ উৎসগুলো। ল্যাকটোজ বা দুধ শর্করা, গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে। গ্লাইকোজেন পশু ও পাখি জাতীয় যেমন মুরগি, কবুতর প্রভৃতি প্রাণীর যকৃৎ এবং মাংসপেশিতে গ্লাইকোজেন শর্করাটি থাকে। পুষ্টিগত গুরুত্ব। এবার আমরা কার্বোহাইড্রেট বা শর্করার পুষ্টিগত গুরুত্ব সম্বন্ধে জানব। আমাদের শরীরের পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপাদন করে। তাহলে শর্করা কি? শর্করা আমাদের শরীরে আসলে কর্মক্ষমতা বাড়ায় এবং আমাদের শরীরে তাপশক্তি উৎপন্ন করে। জীবদেহে বিপাকীয় মেটাবলিক কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। গ্লাইকোজেন প্রাণীদের খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। তাহলে গ্লাইকোজেন কি? প্রাণীদের খাদ্য ঘাটতি বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। সেলুলোজ একটি অপাচ্য প্রাকৃতিক শর্করা এবং এটি আঁশ যুক্ত। সেলুলোজ কি? অপাচ্য প্রাকৃতিক শর্করা এবং আঁশ যুক্ত। এটি আমাদের দৈনন্দিন মল ত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। তাহলে সেলুলোজ কি? আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া
খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষণ বা তৈরি হয়। তাহলে কি খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলেও কিন্তু শর্করা থেকে এগুলো সংশ্লেষণ বা তৈরি হয়। তাহলে শর্করা থেকে প্রোটিন এবং ফ্যাটও তৈরি হয়। শর্করার অভাবজনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করা খাদ্য খেতে হয়। মানে শর্করার অভাবে আসলে যে বিভিন্ন রকমের রোগ হতে পারে, সেই রোগগুলো হতে বাঁচতে হলেও আমাদেরকে প্রয়োজন মতো শর্করা গ্রহণ করতে হবে। খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা শরীরে মেদ হিসেবে জমা হয়। মানে যে অতিরিক্ত খাদ্যের আমাদের প্রতিদিন যে শর্করার আসলে চাহিদা রয়েছে, এই চাহিদার যদি অতিরিক্ত শর্করা আমরা গ্রহণ করি সেটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তখন শরীর স্থূলকায় হতে পারে, কখনো কখনো বহুমূত্র রোগও দেখা দিতে পারে। তাহলে অতিরিক্ত শর্করা গ্রহণ করলে কি বহুমূত্র রোগও দেখা দিতে পারে। আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায়। মানে বাতাস থেকে যে অক্সিজেনটা আসলে আমরা গ্রহণ করি সেটা ফুসফুসের মাধ্যম দিয়ে আমাদের রক্তের সাথে মিশে রক্তের লাল রক্তকোষ এই অক্সিজেন আমাদের শরীরের কোষে কোষে পৌঁছে দেয়। সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে শক্তি নির্গত নির্গত করে। এই শক্তি আমাদের বেঁচে থাকার জন্য দরকারি সকল শক্তির উৎস। খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয়। ক্যালোরি হচ্ছে শক্তির একক। তাহলে শক্তির এককের নাম কি? ক্যালোরি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে শক্তির একক কাকে বলা হয় বা শক্তির এককের নাম কি। উত্তর হবে শক্তির এককের নাম হচ্ছে ক্যালোরি। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। মানে 1 গ্রাম খাদ্য আসলে পরিপাক বা জারণের ফলে আমাদের দেহ যে পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে তাকে খাদ্যের ক্যালোরি বলা হয়। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সে পরিমাণ তাপশক্তি হচ্ছে 1 ক্যালোরি। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। তাহলে 1 কিলো ক্যালোরি সমান সমান কত ক্যালোরি? 1000 ক্যালোরি সমান সমান 1 কিলো ক্যালোরি বা এক খাদ্য ক্যালোরি 1 ফুড ক্যালোরি 1 ফুড ক্যালোরি। খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়। আসলে খাদ্যের যে ক্যালোরিটা থাকে সেটাকে আসলে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় শর্করা এবং প্রোটিনের ক্যালোরি প্রায় 8 kcal/g। সেও জাতীয় খাদ্যের অর্থাৎ ফ্যাটের ক্যালোরি সবচেয়ে বেশি, এর পরিমাণ 9 kcal/g। মানে আমরা জানতে পারলাম আসলে ফ্যাটের ক্যালোরি সবচাইতে বেশি। একটা খাদ্যের খাদ্য ক্যালোরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জারণ হলে কতখানি শক্তি বের হবে। একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক প্রায় 2500 kcal এবং একজন নারীর প্রায় 2000 kcal এর সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। তাহলে একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক কি 2500 kcal এবং একজন নারীর প্রায় 2000 kcal এর সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন।